জানিয়ে দেব সর্বশেষ আপডেট। বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম। জিটিভির অনুসন্ধানে শাপলা চত্বর গণহত্যার রহস্য উন্মোচন। ভারতের চাপে সেনাবাহিনী ১৫ বছর পর পিলখানার বিডিআর হত্যার গোপন রিপোর্ট প্রকাশ করল ভারতীয় মিডিয়া। এবং সবশেষে জানাবো, পুলিশ বাহিনীর ধ্বংসের গুরু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ধরা গিয়েছে। বেরিয়ে এসেছে ভয়ঙ্কর অপকর্ম। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সম্পর্কে পিনাকি বলেছেন, বাংলাদেশের যে বিষয়টি খুব ভালোভাবে জানা নেই তা হল সেনাবাহিনীর ব্যারাকে ফিরে গিয়েছিল ভারতের চাপে। ২০০৯ সালে যখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদকে তার অধীনস্থ কর্মকর্তারা বিডিআর বিদ্রোহ দমনে গুলি চালানোর নির্দেশ দিতে চাপ দিচ্ছিলেন, ভারত তখন সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিল। নয়াদিল্লি তখন হাসিনার নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল, আর ভারতের হুমকি কেবল নিচুপ হুমকি ছিল না। পিনাকি আরও বলেন, ভারতের কারণে হাসিনার রাজনৈতিকভাবে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পেরেছিলেন এবং সামরিক বাহিনীর চাপ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিলেন। এরপর থেকেই তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। সেদিন বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিডিআর সদর দপ্তরে আশেপাশে শক্ত অবস্থান গ্রহণ করেছিল। রাস্তায় ট্রেনগুলো নামিয়ে সেনাবাহিনীর চূড়ান্ত হামলার প্রস্তুতি নিচ্ছিল। প্যারাশুট কমান্ডো প্রস্তুত ছিল। তবে ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির কারণে তারা অভিযান করতে পারেনি, যা দেরিতে হলেও প্রকৃত সত্যটা জানা গেল। পিলখানায় সেদিন এত বড় একটি হত্যাকাণ্ডের ঘটনা যে গুটিকয়েক ডিসিএ নায়ক কিংবা হাবিলদারের নেতৃত্বে কিছুতেই সংঘটিত করা সম্ভব ছিল না, এই সত্যটা সামনে এলো। অত্যন্ত পরিকল্পিতভাবে ২৫শে ফেব্রুয়ারির এই পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছিল। খুব সতর্কতার সঙ্গে পিলখানার এই ঘটনাটি তারা সংঘটিত করেছিল। যে সেনাবাহিনী ভারত এবং শেখ মুজিবের বাকশালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিল, এবার প্রথমে সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। হাসিনাকে ক্ষমতায় বসানোর ১.৫ মাসের মাথায় প্রথমে কথিত বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়। সেদিনই হাসিনা সরকারের শেষ দিন হতে পারত, কিন্তু ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশে হামলার হুমকি দিলে বাংলাদেশ সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয়। বিডিআর হত্যাকাণ্ডের দিন যারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকেও ধীরে ধীরে গুম খুন আর চাকরিচ্যুত করা হয়েছিল। এরপর সেনাবাহিনী উঠে দাঁড়াতে পারেনি। বিডিআর হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ সেনাদের সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যায় শেখ হাসিনা। একজন ক্ষিপ্ত সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন, কয়েকজনের জবানবন্দি সিপাহী সেলিম রেজা, বয়স ২৮ নম্বর ৬৩৯০। ২০১০ সালের নভেম্বর সন্ধ্যা ৭:৩০টায় শুরু হওয়া জিজ্ঞাসাবাদে সে জানায়, শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। তখন তাপস বলেছিল, সেনা কর্মকর্তাদের মেরে ফেললে কোনো সমস্যা নেই। ৪৪ ব্যাটালিয়নের ডিআর নাসিরউদ্দিন শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলেন। তারা বলেছে, আমরা জিম্মি করি আর যাই করি আমাদের মাফ করে দেবেন। সিপাহী জিয়াউল হক, নাম্বার ৭১৩১। জিয়াউল জানায়, কমপক্ষে ১০ জন সিপাহীর সঙ্গে হাসানুল হক ইনুর নিয়মিত যোগাযোগ ছিল। ইনু তাদের প্রয়োজনে বিদেশে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয়। জিয়াউল জানান, তারা একাধিকবার তাপসের মুখে শুনেছে অপারেশন ভালো হলে সজীব বোজের জয় খুশি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন ১ ঘণ্টা ৪ মিনিট। যথেষ্ট সময় পেয়েও তারা কেন কোনো ব্যবস্থা গ্রহণ করল না? শেখ হাসিনার বিচার বার্ষিক নৈশভোজে অংশ নিতে অসম্মতি জানিয়েছেন কেন? ২০০৯ সালের ১ মার্চ সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ২৫শে ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন। কি ছিল সেই রিপোর্টে? জেনারেল শাকিলের সাথে শেখ হাসিনার সর্বশেষ কথা কি হয়েছিল? প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকীর ভূমিকা সেদিন কি ছিল? সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিমান চলাচলের শিডিউল পাল্টে ফেলা হয়েছিল কেন? সজীব বোজের জয় ২৭ ফেব্রুয়ারি দুবাই গিয়ে পিলখানার ঘটনায় জড়িত কিছু ব্যক্তির সাথে দেখা করেছিলেন কেন? জয়ের সেই সময়কার পাসপোর্ট তদন্তকারীদের দেখতে দেয়া হয়নি কেন? পিলখানা ঘটনার তদন্তে গঠিত ৩টি কমিটির একটি কমিটিও জয়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায়নি কেন? জয় কেন বিদেশি পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি সামর্থ্য নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন? এখন প্রশ্ন হলো, মাত্র হাসিনার নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়া ছাড়া ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির পেছনে নয়াদিল্লির আর কি স্বার্থ ছিল? ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গ্রহণের সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসাবে পুলিশ বাহিনীতে নগ্ন দলীয়করণ শুরু করে। ক্ষমতায় গ্রহণের প্রথম ৪ বছরে পুলিশ বাহিনীকে দলীয় অনুগত ৩২,০০০ পুলিশকে নিয়োগ দেওয়া হয়। এর মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় ৮,০০০ পুলিশ সদস্য। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুগতদের নিয়োগ দেওয়া হয়। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, পুরুষ এবং নারী এবং এলাকাভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও তা একেবারে উপেক্ষা করে নগ্ন দলীয় বিবেচনায় নিয়োগ প্রক্রিয়া শুরু করে। ক্ষমতায় গ্রহণের প্রথম ৪ বছরের পরিসংখ্যান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী এলাকা থেকে ১০,০০০ পুলিশ সদস্য নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়। গোপালগঞ্জে কোঠা অনুযায়ী ৮০০ লোক নিয়োগের নিয়ম থাকলেও এই জেলা থেকে নিয়োগ দেওয়া হয় ৮,০০০ লোক এবং ২,০০০ লোক নিয়োগ দেওয়া হয় বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে। এইসব নিয়োগের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীকে গোপালগঞ্জকরণের দিকে ধাবিত করতে থাকে, যা বর্তমান সময়ে সরকারের অন্যতম লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। একে একে দেখে নেওয়া যাক শৃঙ্খলা রক্ষা
রক্ষার করার নাম করে গতি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়া গোপনে পুলিশদের সম্পর্কে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান একজন গোপালী পুলিশ। এই হাবিবুর রহমান পুলিশ বাহিনীর গোপালগঞ্জ করণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে। ঠিকানা জালিয়াতি করে 1000 কনস্টেবল নিয়োগ। দৈনিক প্রথম আলোকে এক যুগ আগে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, ঢাকা জেলা থেকে চলতি বছর সর্বশেষ নিয়োগ পান 258 জন। এদের 200 জনের বাড়ি গোপালগঞ্জ ও তার আশেপাশের এলাকার। বর্তমান জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান তাদের নিয়োগ দিয়েছেন। হাবিব নিজেও গোপালগঞ্জের বাসিন্দা, অর্থাৎ ডিএমপি কমিশনার হাবিব পুলিশ সুপার থাকাকালীন সময় থেকে পুলিশ বাহিনীতে গোপালগঞ্জের মানুষদের নিয়োগের ক্ষেত্রে অতি উৎসাহী ভূমিকা পালন করতে থাকেন। হাবিবের পরই তালিকায় দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বাংলাদেশের অন্যতম কুখ্যাত পুলিশ কর্মকর্তা সাবেক আইজিবি বেনজির আহমেদ। গোপালগঞ্জের বাসিন্দাই বেনজির আহমেদকে নিয়ে শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করেন। তার মধ্যে অন্যতম ছিল হেফাজতে ইসলামের উপর 5ই মে শাপলা চত্বর গণহত্যা। এই তালিকায় তৃতীয় ব্যক্তি হিসেবে কর্মরত এম খুরশিদ হোসেন প্রতিদিন ঘোষণা দিয়েছেন, যতই সমস্যা আসুক ভয় পায় না। সম্প্রতি তিনি সন্ত্রাসকের বিরুদ্ধে বিপদ সংকেত পেয়েছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউই মৃত্যুর জন্য সরাসরি খুরশিদ হোসেনকে দায়ী করেছেন। জানা গিয়েছে তার ছোট ভাইকে ভিসা নীতি অনুযায়ী আমেরিকা থেকে ফেরত পাঠানো হয় এবং ছোট ছেলেকেও কানাডা থেকে ফেরত পাঠানো হয়। এ নিয়ে বাসায় সৃষ্ট পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে কয়েকটি সূত্র দাবি করেছে। অনেকগুলো ছুপকি নাটক মঞ্চস্থ কারিগরের ইতিমধ্যে হোলি আর্টিজানের ঘটনা মনিরুল ইসলামকে সাক্ষ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ত্যাগ করা হয়েছিল। জানিয়ে দেব সর্বশেষ আপডেট। বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম।